কি সরকারি গাড়ি নাকি? আরে নাফিজা তুই? হ্যাঁ আমি। তুই এখানে কি করছিস শ্রুতি? আরে নাফিজা, তুমি তাকে চিনো নাকি? আমি তাকে চিনবো না, কে চিনবে তাকে? সে আমাদের কলেজে সবার ক্রাশ ছিল, টপার ছিল। কলেজ লাইফে তো তার জন্য আমরা ঘোরাফেরাই করতে পারতাম না। প্রত্যেকটা ছেলে তো তার জন্যই পাগল ছিল। বাই দ্য ওয়ে, তোর এখন এই অবস্থা কেন? ফকিন্নির মতো একটা শাড়ি পরে রাস্তার পাশে দাঁড়িয়েছিস কেন? আমি আমার হাজবেন্ডের জন্য এখানে দাঁড়িয়ে আছি। ও, তোর হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছিস? তা তোর হাজবেন্ড কিসে করে আসবে? অটোতে নাকি বাসে? আরে সে বাসে বা অটোতে করে কেন আসবে? সে তো থাক হয়েছে। আমি খুব ভালো করেই জানি তুই এখন আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিস। থাক, তোর আর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না। তুই এখন বলবি তোর হাজবেন্ড এখন প্রাইভেট কারে আসবে, তোর হাজবেন্ডের বড় বড় বাড়ি আছে, বিজনেস আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তাই না? আরে তোকে দেখেই তো বোঝা যাচ্ছে তোর হাজবেন্ড কী বা হতে পারে। হয়তো কোনো অফিসের দারোয়ান, আর নাহলে সাধারণ কোনো দিনমজুর। নাফিজা তুই আমার সঙ্গে এভাবে কেন কথা বলছিস? আর আমি তোকে কেন মিথ্যা কথা বলতে যাব? চুপ, আর একটা কথাও বলবি না। আমার দামি গাড়ির সামনে থেকে সরে যা। আমার দামি গাড়িতে যদি কোনো স্ক্র্যাচ পড়ে তুই কি সারাই দিতে পারবি? কারণ তুই তো একটা ফকিন্নি। তোর কি সেই যোগ্যতা আছে দামি গাড়ি সারানোর? নাফিজা তোর সঙ্গে আমার কতদিন পরে দেখা, তুই আমার কাছে ভালো মন্দ জিজ্ঞেস না করে আমার সাথে কেন ঝগড়া করছিস? বাই দ্য ওয়ে, নতুন গাড়ি কিনেছিস, তার জন্য তোকে কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। আমি জানি এরকম দামি গাড়ি কেনার যোগ্যতা বা সামর্থ্য তোদের কখনোই হবে না। বাই দ্য ওয়ে, মিট মাই উড বি হাজবেন্ড আলামিন। আর জানিস এই গাড়ির দাম কত? 30 লক্ষ টাকা। এমন গাড়ি জীবনেও তোরা কিনতে পারবি না, শুধু সারা জীবন দেখবি আর আফসোস করবি। হ্যাঁ নাফিজা তুই একদম ঠিক কথা বলেছিস, তোদেরকে এই গাড়িতে অনেক সুন্দর মানাবে। আলামিন জানো, ও আমাদের কলেজের সব থেকে সুন্দরী মেয়ে ছিল। যে কোনো ছেলে ওকে একবার দেখলে ক্রাশ খাইতো। ওর জন্য তো আমরা কলেজে ঠিকভাবে চলাফেরাও করতে পারতাম না। ও লেখাপড়াতে অনেক ভালো ছিল। ও আমাদের কি বলতো জানো? ও আমাদের বলতো ওনাকে সরকারি চাকরিজীবীওয়ালা ছেলেকে বিয়ে করবে। আজ ওকে দেখে আমার আফসোস হচ্ছে। 300 টাকা দামের একটা শাড়ি পরে রাস্তায় হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছে। আরে শ্রুতি, তুই আমাকে দেখ, আমি কত দামি ড্রেস পরা আছি, হাতে লক্ষ টাকার আইফোন। তোকে দেখে আমার খুব আফসোস হচ্ছে। যেই মেয়েটা কলেজে রং বেরঙের ড্রেস পরতো, সে কিনা এখন 2 টাকার একটা শাড়ি পরে তার হাজবেন্ডের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। কলেজে থাকাকালীন সময় তোকে দেখে আমার জেলাস হইতো, কিন্তু আমি কিছু বলতে পারতাম না। কিন্তু আজ আমার হবু হাজবেন্ডের সব কিছু আছে, যার জন্য আমি তোর সাথে অহংকার দেখিয়ে কথা বলতে পারছি। আরে নাফিজা তুই কি বললি? তুই আমাকে দেখে জেলাস ফিল করতিস? আরে আমার কলেজের সব থেকে ভালো বান্ধবী তো আমি তোকে মনে করতাম। এমনকি আমি ভালো কিছু খেলে তোকে দিয়ে খেতাম। আমি মার্কেট করতে গেলে তোর জন্য মার্কেট করতাম। আর তুই কিনা আজ তোর উডবি হাজবেন্ডের গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে আমাকে অহংকার দেখাচ্ছিস, আমার সঙ্গে অহংকার করছিস। আরে অহংকার দেখাতে গেলে না, ইনকাম করে নিজের পায়ের মাটি আগে শক্ত করে নিতে হয়। আর আমি একটা জিনিস বুঝলাম না, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুই আমার সঙ্গে কেন এভাবে কথা বলছিস? আরে শোন, তোকে দেখে না আমার বোঝা হয়ে গেছে তোর হাজবেন্ড তোকে কতটা ভালোবাসে। বাহ নাফিজা, 2 দিন টাকা পয়সার মুখ দেখে নিজেকে অনেক জ্ঞানী ভাবছিস, মানুষের পোশাক নিয়ে বিচার করছিস। আরে যাদের জীবনে ভালোবাসার অভাব না, তারাই ভালোবাসা নিয়ে কথা বলে। আমার জীবনে ভালোবাসার কোনো অভাব নেই। আমার জীবনে যে মানুষটা আছে না, সে আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক কেয়ার করে। তাই ভালোবাসা নিয়ে এক্সট্রা করে কাউকে বলার আমার কোনো দরকার নেই। আর আমাকে কাছ থেকে যারা দেখেছে তারা খুব ভালো করে জানে আমি কতটা ভালো আছি আর কতটা সুখে আছি। হয়েছে হয়েছে, তোর আর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না। তুই এখন বলবি তোর হাজবেন্ডের বাড়ি আছে, গাড়ি আছে, আরো কত কি আছে। কলেজ লাইফে তোকে দেখে আমার খুব জেলাস হইতো, তখন কিছু বলতে পারতাম না, কিন্তু আজকে তোকে দেখে আমার অনেক শান্তি লাগতো। আর আলামিন, তুমি কিছু বলতেছো না কেন? তুমি ওকে 2-5টা কথা শুনিয়ে দাও না। আরে আমি আর কি বলবো, রাস্তায় দাঁড়িয়ে জানা তেনা মেয়েদের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। আর এমন একটা মেয়ে তোমার বান্ধবী ছিল, এটা ভাবতে আমার অবাক লাগছে। তুমি ওকে রাস্তায় দাঁড়িয়ে এই সব কথাবার্তা বলে একটা উচিত জবাব দিয়েছো। সময়ের সাথে তুমি তোমার রুচিকে বদল করে নিয়েছো, এটাই শ্রেয়। ভাইয়া আপনি নাফিজার হবু হাজবেন্ড, আপনি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন? নাফিজা আমার বান্ধবী, সে পূর্বের জেদ ধরে আমার সঙ্গে 2-1টা খারাপ কথা বলতে পারে, সেটা আমি মেনে নিতে পারি। কিন্তু আপনি তো একটা অপরিচিত পার্সন, আপনার এই বিহেভিয়ার আমি কিন্তু মেনে নিব না। শ্রুতি, তুই আলামিনের সাথে এইভাবে কথা বলছিস কেন? ভদ্রভাবে কথা বলছি বলে ভাবিস না যে আমরা গরিব ফকির। ভালোভাবে কথা বল, আর না হলে না তোর হাল খারাপ করে ছেড়ে দিব। চুপ কর নাফিজা, তোর মতো ছোট লোক মন মানসিকতার মানুষরাই এ ধরনের কথাবার্তা বলতে পারে। আরে আমি শাড়ি পরে আছি বলে তুই আমাকে এত ধরনের কথা শোনালি? শোন, আমার শ্বশুরবাড়ির লোকেরা আর আমার হাজবেন্ড আমাকে ফুল ফ্রিডম দিয়ে রেখেছে, আমি যখন যা খুশি তাই পরতে পারি। বাঙালি মেয়ের কালচার হিসেবে শাড়িটাই যাই, তাই আমি শাড়ি পরেছি। আর তুই কি পরেছিস? এটা কোনো বাঙালি মেয়ের পোশাক হতে পারে না। আমি কলেজে যে টপ পজিশনে ছিলাম, এখনো আমি সেই টপ পজিশনেই দাঁড়িয়ে আছি। আমি যদি আমার হাজবেন্ডের বিবরণ দিই, তাহলে তোদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। যাই হোক, আমি তোদের মতো এতটাও ছোট লোক না যে রাস্তায় দাঁড়িয়ে আমি উঁচু নিচুর ভেদাভেদ করব। তোদের যদি কথাবার্তা শেষ হয়ে থাকে তাহলে এখান থেকে যেতে পারিস, আমার হাজবেন্ড এক্ষুনি আসবে। আমরা যাবো কি যাবো না সেটা কি তোকে বলতে হবে নাকি? তোর ভালো না লাগলে তো এখান থেকে চলে যা।
সরি, আসতে একটু লেট হয়ে গেল। স্যার আসসালামু আলাইকুম, আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আলামিন সাহেব, কেমন আছেন? এই তুমি কেন তাকে স্যার বলে ডাকছো? সে কে? আরে সে আমার স্যার, সে একজন শিল্পপতি কোটিপতি, তাকে এই শহরের সবাই এক নামেই চেনে, তার নাম কামরুজ্জামান। ও আচ্ছা, কিন্তু শ্রুতির সাথে তার কি সম্পর্ক? শ্রুতি আমার ওয়াইফ, কিন্তু আপনি এভাবে কথা বলছেন কেন? কি হয়েছে এখানে? কি হয়েছে কামরুল, আমি তোমাকে বলছি। এই যে নাফিজা, ও আমার বান্ধবী, আমার কলেজ ফ্রেন্ড। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ও হঠাৎ এসে আমার সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করে দেয়। আমি শাড়ি পরে আছি তার জন্য আমাকে গরিব, ছোট লোক, কামলা বিভিন্ন কথা বলে অপমান করে। আচ্ছা, আমি একটা কথা জানতে চাই, ছোট লোক, গরিব, কামলা এরা কি মানুষ না? ওরা আমাকে এটাও বলেছে আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সে গরিব, ছোট লোক, কোনো অফিসের দারোয়ান। আচ্ছা, আমি বিষয়টা বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনারা তাহলে থাকুন, চলো, আমাদের অনেক কাজ পড়ে আছে। সরি স্যার, স্যার আসলে আমরা বুঝতে পারিনি, আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। এই নাফিসা, তুমি দাঁড়িয়ে আছো কেন? ম্যাডামের কাছে ক্ষমা চাও। আরে আমরা যে গাড়িটাতে চড়ে বেড়াই না, ওটা স্যার আমাকে গিফট করেছে। আর তুমি যে আইফোনটা ব্যবহার করে, এটা আমি স্যারের প্রতিষ্ঠানে চাকরি করে উপার্জন করে টাকা ইনকাম করে তোমাকে কিনে দিয়েছি। কোথায় কাকে কিভাবে কথা বলতে হয় তোমার কোনো কিছুই জানা নেই। দাঁড়িয়ে আছো কেন? ম্যাডামের কাছে ক্ষমা চাও। থাক, আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না। কেউ আমার কাছে ক্ষমা চাইলে আর আমি তাকে ক্ষমা করে দিব, সেটা কি করে ভাবলেন? ক্ষমা তো তাকেই করা যায় যার মন মানসিকতা ভালো। আপনার উডবি ওয়াইফ তো একটা অমানুষ। ও আজ আপনার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, তার জন্য আপনার পিছু পিছু ঘুরছে। এমনও তো হতে পারে কাল যখন আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি থাকবে না, তখন ও আপনাকে ছেড়ে যেতে পারে। এতক্ষণ আমাকে রাস্তার ফকির বলে অপমান করলেন, আমি শাড়ি পরে আছি তার জন্য যা না তাই ব্যবহার করলেন। যখন আমার হাজবেন্ড আসলো তখনই তাকে স্যার বলছেন আর তার জন্য আমাকে সম্মান করছেন। একটা কথা মনে রাখবেন, আপনারা ততক্ষণই সম্মান পাবেন যতক্ষণ আপনারা সামনের মানুষগুলোকে সম্মান করবেন। এখানে দাঁড়িয়ে আপনাদেরকে আমি অনেক কিছুই করতে পারতাম, আপনাদের পেটে আমি লাথি মারতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। আপনি আমার হাজবেন্ডের কোম্পানিতে জব করেন, পরিশ্রম করেন, তাই পারিশ্রমিক পান। এনিওয়ে, আপনারা ভালো থাকবেন, আমরা আসি। কামরুল, চলো। আলামিন সাহেব, যাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন তাকে আগে থেকে একটু যাচাই বাছাই করে দেখবেন, কারণ গাভী ভালো যার, বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। আসে, চলো চলো। স্যার এখানে যে কথাটি বলেছেন সে কথার মানে কি তুমি বুঝতে পেরেছো? স্যার তোমার মাকে নিয়ে কথা বলেছে। স্যার বলেছে যার মা ভালো তার সন্তানও ভালো হয়। তাই যেখানে সেখানে মানুষকে পোশাক নিয়ে কথা বলবে না। চলো। এই দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই 2 টাকার দারোয়ান হয়ে স্যারের মুখের পানি ফেলে দিস? এই 2 টাকার অ্যাসিস্ট্যান্ট, কথা কম বলবি। আমি যেটা করেছি একদম ঠিক করেছি। হোয়াট? তুই তোর সাথে আমার তুলনা করিস? তুই সামান্য একটা গেটের দারোয়ান, আর আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। তুই থাকিস গেটের সামনে আর আমি থাকি এসির ভিতরে। আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমার সম্পর্কে তোর কথা বলার আগেও 10 বার ভেবে কথা বলা উচিত। এই 2 টাকার অ্যাসিস্ট্যান্ট, আমি কেন তোর সম্পর্কে ভাবতে যাব? এখানে দাঁড়িয়ে বেশি কথা বললে চড়িয়ে তোর গাল লাল করে দিব। কি? তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারবি সামান্য একজন সিকিউরিটি গার্ড হয়ে? তোর তো যোগ্যতাও নাই আমার সাথে কথা বলার। আর তুই জানিস না স্যারের সাথে আমার কত ক্লোজ সম্পর্ক? আমি চাইলে না তোকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিতে পারি। এই তুই চুপ কর। এই কোম্পানিতে আমি আমার যোগ্যতা দিয়ে চাকরি করি, আর আমি এমন কোনো ভুল করিনি যার জন্য স্যার আমাকে এই কোম্পানি থেকে বের করে দিবে। আরে আলামিন, এটা তোমার কেমন ব্যবহার? আমি তো আগে পরে তোমার এমন ব্যবহার কখনোই দেখিনি। তাছাড়া তুমি এভাবে কেন কথা বলছো? স্যার আমি যেটা করেছি খুব ভেবেচিন্তে করেছি। আপনি চাইলেও আমাকে শাস্তি দিতে পারবেন না, কারণ আমি কোনো ভুল করিনি। স্যার, আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না, আপনি এখনো কেন ওর সাথে এভাবে কথা বলতেছেন? আপনার তো উচিত ছিল ওকে কষে একটা থাপ্পড় দেওয়া। ওর কত বড় সাহস, ও আপনার মুখ থেকে পানি ফেলে দেয়। স্যার আপনি একটা কাজ করেন, পুলিশকে ফোন দেন, ফোন দিয়ে ওকে এখনই ধরিয়ে দিন। আমিও তাই ভাবছি। আলামিন, তুমি যে আচরণটা আমার সাথে করেছো এর জন্য আমি খুবই আপসেট। তুমি আমার সাথে এমন আচরণ কেন করেছো? তুমি যেটা করেছো খুবই খারাপ করেছো। তুমি ভুলে যাচ্ছ যে আমি এত বড় একটা কোম্পানির মালিক। তুমি আমার সাথে যে খারাপ ব্যবহার করেছো, আমি চাইলে এক্ষুনি তোমাকে এই কোম্পানি থেকে বের করে দিতে পারি। শুধু বের করে দাও না, তুমি আমার সাথে যে বেয়াদবিটা করেছো এর জন্য তোমাকে আমি কঠিন শাস্তি পর্যন্ত দিতে পারি। স্যার আমি বললাম তো, আমি যেটা করেছি ভেবেচিন্তে করেছি। আপনি চাইলেও আমাকে শাস্তি দিতে পারবেন না, এমনকি এই কোম্পানি থেকে বের করে দিতে পারবেন না, কারণ আমি আপনার সম্পর্কে জানি। বুঝতে পেরেছি, তোমার পাখা গজিয়েছে, পাখাটা কাটতে হবে। আরিশা, আপনি একটা কাজ করুন, আপনি পুলিশকে ফোন করে এখানে আসতে বলুন, বাকি কাজ আমিই করছি। জি স্যার। ও শিট, স্যার আমি ফোনটা অফিসে ফেলে এসেছি। আপনি 2টা মিনিট ওয়েট করুন, আমি জাস্ট ফোনটা নিয়ে আসবো, তারপর এসে দারোয়ানের বাচ্চাকে বুঝাবো কত ধানে কত চাল। স্যার আমি আপনার পানিটা ফেলে দিয়ে আপনার সাথে বেয়াদবি করেছি। আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন। স্যার এতদিন যাবত আপনার প্রতিষ্ঠানে চাকরি করে আমি আপনার নুন খেয়েছি, আমি চাই না আপনার কোনো ক্ষতি হবে। স্যার বিশ্বাস করুন, এই পানিটা খেলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত স্যার। হোয়াট? ক্ষতি মানে? স্যার তাহলে শুনুন।
ম্যাডাম এই নিন, আপনি ঠিক যেমনটা চেয়েছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। আমি এই পানিতে যে বিষটি মিশিয়েছি সেটা যে খাবে 1 মিনিটের মধ্যেই মারা যাবে। তার মানে এই পানিটি যখনই কামরুল সাহেব খাবে তখনই সে শেষ, আর আমি হয়ে যাব জামান গ্রুপের মালিক। বাহ, ভাবতেই ভালো লাগে। তোমাকে অনেক ধন্যবাদ। কাজটিতে যদি আমি সাকসেস হতে পারি তোমাকে বাড়ি গাড়ি সব কিছু করে দিব আমি। আরে ম্যাডাম, গাড়ি বাড়িতে আমি কি করব? আপনি আমাকে বলেছিলেন আপনি যদি এই কাজটিতে সাকসেস হতে পারেন তাহলে এই কোম্পানির 50% আমাকে দিবেন, আর আপনি যদি এই কোম্পানির 50% আমাকে না দেন তাহলে আমি এই কাজটি করব না। তোমাদের মতো কিছু মানুষ এসব সুযোগের অপেক্ষায় থাকে। ঠিক আছে, কাজটা সাকসেস হলে তোমাকে আমি 50% দিব। স্যার, এবার কি আপনি বুঝতে পেরেছেন যে এই কাজটা আমি কেন করেছি? এখনও যদি আপনার মনে হয় আমি আপনার সাথে বেয়াদবি করে ভুল করেছি তাহলে আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন। ও আই সি, তাই তো বলি যে মানুষটা আমাকে এত সম্মান করে সেই মানুষটা হঠাৎ করে কেন আমার সাথে বেয়াদবি করছে। আচ্ছা, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আলামিন সাহেব, তুমি কোনো চিন্তা করো না, আগে ওকে আসতে দাও, তারপর ব্যাপারটা আমি দেখছি। স্যার, আমি অলরেডি পুলিশকে কল করেছি, পুলিশ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হ্যাঁ, আমিও পুলিশের জন্য অপেক্ষা করছি। আগে পুলিশ আসুক, তারপর সুন্দর করে আপনাকে পুলিশের হাতে তুলে দিব। মানে কি স্যার, আপনি আমাকে কেন পুলিশের হাতে তুলে দেবেন? আপনি যদি পুলিশের হাতে তুলে দেন তাহলে আপনি ওকে তুলে দেবেন। বাহ, আপনি এমন একটা ভাব করছেন যে আপনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আপনি তো ভালো নাটক করতে জানেন। আপনাকে কেন আমি পুলিশের হাতে তুলে দেবো এটা আপনি এখনো বুঝতে পারছেন না। আপনি এতক্ষণ আমার সাথে যেটা করেছেন এবং যেটা করতে চেয়েছিলেন তার আসল রহস্য আমি জেনে গিয়েছি। স্যার, আপনি আমার সম্পর্কে কি জানতে পেরেছেন? আমি আপনার কি করতে চেয়েছিলাম আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাহ, এতক্ষণ ভেবেছিলাম আপনি খুব ভালো অভিনয় করতে পারেন, কিন্তু আপনি যে এত ভালো অভিনয় করতে পারেন এটা তো আগে জানতাম না। আপনার অভিনয় তারিফ না করে পারছি না। বাহ, আপনি যে আমাকে পানিতে বিষ মিশিয়ে আমাকে মারতে চেয়েছিলেন এই বিষয়টা আমি জানতে পেরেছি। বুঝতে পেরেছেন? বাট স্যার, আমি এমনটা কেন করব? আপনার কোথাও একটা ভুল হচ্ছে। তাছাড়াও আমি আপনার কোম্পানির অ্যাসিস্ট্যান্ট, আমি আপনার ব্যক্তিগত মানুষ। আমি কেন আপনার সাথে এমনটা করতে যাব? স্যার, আপনি আমাকে এত বড় একটা মিথ্যা অপবাদ কী করে দিতে পারলেন? আপনি কি করে ভাবতে পারলেন যে আমি আপনার খাবার পানিতে মিশিয়ে আপনাকে মারার চেষ্টা করব? বুঝতে পেরেছি, আপনি সত্যটা স্বীকার করবেন না। আপনার মুখ থেকে কিভাবে সত্যটা বের করতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে, আর আমি সেই ব্যবস্থাই করছি। আমি বলছি, আজকে সকালে আমি যখন এখানে দাঁড়িয়ে ডিউটি করছিলাম তখন আপনি আর চ্যাংড়া মতো করে একটা ছেলে এখানে দাঁড়িয়ে স্যারকে মারার প্ল্যানিং করছিলেন। তারপর কি কোম্পানির সামান্য একজন দারোয়ান হয়ে কোম্পানির এমডিকে মেরে ফেলার চেষ্টা করেছিস? আমার সাথে থানায় চল, থানায় গেলে বুঝতে পারবি অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি কতটা ভয়াবহ হয়। অফিসার, আলামিনকে থানা নিতে হবে না, ও কোনো অপরাধ করেনি। অপরাধ করেছে এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার অ্যাসিস্ট্যান্ট আরিশা। ও আমাকে মারার জন্য পানিতে বিষ মিশিয়ে নাটক করে আপনাকে মিথ্যা কথা বলে এখানে ডেকে এনেছে। স্যার, এটা আপনি কি বলছেন? হ্যাঁ অফিসার, আমি যা বলছি একদম সত্য কথা বলছি। সে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়া সত্ত্বেও সে ইদানিং আমার খুব ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। তার কিছুদিনের কার্যকলাপ আমি বিবেচনা করে দেখেছি আজকের ঘটনার সাথে সত্যতা মিল আছে। এখন সে যদি নিজের মুখে সবকিছু স্বীকার করে তাহলে তার জন্য ছাড় আছে, আর যদি সে স্বীকার না করে তাহলে স্বীকারোক্তির জন্য আমাকে যত খড়কুটা পোড়াতে হয় আমি পোড়াতে রাজি আছি। তারপরও তাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আপনি তাকে নিয়ে যান। স্যার, আমি সব সত্য কথা বলছি, আমাকে প্লিজ পুলিশে দিবেন না। আলামিন ভাইয়া যে কথাগুলো বলেছে সব সত্য কথা। আমি আসলে লোভে পড়ে আপনাকে মারার সিদ্ধান্ত নিয়েছিলাম। স্যার, এই কাজটার সাথে শুধু আমি একা জড়িত না, ইকে গ্রুপের মালিক রাজু সাহেব আমাকে টাকার প্রলোভন দেখিয়ে এই কাজটা করতে বাধ্য করেছে। স্যার, আপনি আমাকে এবারের মতো মাফ করে দেন, এমন ভুল আমি আর কোনোদিন করব না। স্যার, বিশ্বাস করেন আমি আপনাকে এবং আপনার কোম্পানিকে অনেক ভালোবাসি, কিন্তু হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। এই আপনি চুপ করুন। আপনার মতো একটা অপদার্থকে এতদিন আমি আমার কোম্পানিতে রেখেছি, আপনাকে আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি। আরেকটু হলে তো আপনি আমার বুকে ছুরি চালিয়ে দিতেন। আরে আজকে যখন আমি একটা ভালো পজিশনে এসে দুমুঠো ডাল ভাত খাওয়ার চেষ্টা করছি তখন আপনারা কিছু সংখ্যক মানুষ মিলে আমাকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করলেন কেন? অন্যের গচ্ছিত সম্পদের দিকে এত নজর কেন আপনাদের? আপনারা পরিশ্রম করতে পারেন না? আপনারা জানেন না পরিশ্রম করলে তার সফলতা একদিন না একদিন আসে? যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে তার সফলতা একদিন না একদিন ঠিকই আসে। অন্যের সফলতা দেখলে আপনারা হিংসা করেন, কিন্তু এই সফলতার পেছনে যে কতটা ব্যর্থতা কতটা দুঃখের গল্প লুকিয়ে আছে এটা আপনারা একটাবারের জন্য বিবেচনা করে দেখেন না। যাই হোক, আপনার মতো একটা মূর্খের সাথে এখানে দাঁড়িয়ে আমি কেন কথা বলছি? অফিসার, ওনাকে নিয়ে যান। স্যার, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দিন স্যার। জীবনে যতদিন বাঁচবো এমন কাজের সাথে আর কখনোই জড়িত হব না। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। কামরুল সাহেব এক কথার মানুষ, কামরুল কখনো কথা দুই করতে জানে না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। অফিসার, তাকে নিয়ে যান। আলামিন, আজ থেকে তুমি আর এখানকার দারোয়ান না, তুমি আমার ভাই। আজ থেকে তোমার দারোয়ানের চাকরি করতে হবে না, আজ থেকে তুমি আমার সাথে আমার কোম্পানি দেখাশোনা করবে। চলো, ওকে নিয়ে যান।